আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন একুশে রাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়েই কথা বলার চেষ্টা করে থাকি, এবং আজকে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি মানুষের একটি মৌলিক অধিকার। আমরা আসলে কথা বলবো নিরাপদ বাসস্থান, যেটি মানুষের অন্যতম ৫টি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটি। প্রত্যেকটি মানুষের জীবনে স্বপ্ন থাকে তার নিরাপদ একটি বাসস্থান বা গৃহ। এই যে স্বাধীনতার ৫০ বছর পূর্তি, আমরা জন্মশতবার্ষিকী পালন করছি মুজিব বর্ষের, সেই সাথে সরকার একটি অঙ্গীকার রয়েছে প্রত্যেকটি নাগরিকের যেন একটি নিরাপদ বাসস্থান বা গৃহ থাকে। সেই লক্ষ্য নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে, শ্রেণীভিত্তিক, অঞ্চলভিত্তিক, নগর ভিত্তিক নানা ধরনের এই আবাসন খাত বা গৃহ নির্মাণের নানা পরিকল্পনা আমরা দেখছি। সেই জায়গাটায় এই যে আমাদের ছোট্ট একটি দেশ, অনেক বেশি জনসংখ্যা, নানা সীমাবদ্ধতাও রয়েছে, তারপরেও একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে মানুষের এই স্বপ্নের যে আবাস বা বাসস্থান, একটি নিরাপদ বাসস্থানের স্বপ্ন বাস্তবায়নে আসলে সরকারের অগ্রগতির জায়গাগুলো বা চ্যালেঞ্জগুলো বা কী আর করণীয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে একুশে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP। আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন স্থপতি শায়কা শান্তা, আর উপস্থিত রয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদ। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমি আলোচনাটি শুরু করতে চাই অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান আপনার কাছ থেকে, এবং আমরা বিষয়বস্তু আজকে ঠিক রেখেছি গৃহদের গৃহ কতদূর, এবং শুরুতেই যেটি বলছিলাম যে মানুষের একটি মৌলিক অধিকার, এই জায়গাগুলো নিয়ে অনেকদিন ধরে আপনি কাজ করছেন। প্রথমেই একটু এই যে স্বাধীনতার ৫০ বছর, মুজিব শতবর্ষের অগ্রযাত্রায় এবং সরকারের যে একটা প্রতিবাদ্য রয়েছে প্রত্যেকটি মানুষের একটি নিরাপদ বাসস্থানের স্বপ্ন বাস্তবায়নে তারা কাজ করার চেষ্টা করছেন, এই জায়গাগুলোর অগ্রগতির জায়গাটি একটু প্রথমে শুনবো। জি, আপনাকে ধন্যবাদ এবং আমাদের একুশে টিভির দর্শকদের সালাম এবং শুভেচ্ছা। আজকে যে আলোচ্য বিষয়, আমাদের গৃহহীনদের যে গৃহ করার যে মৌলিক অধিকার, যেটা আপনি বলছিলেন, আমাদের 5টি মৌলিক অধিকারের মধ্যে নিরাপদ বাসস্থান, এটা কিন্তু আমাদের প্রতিটা, আমরা নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সবার স্বপ্ন থাকে আমরা একটা বাসস্থান থাকবে যেটা নিরাপদ হবে, দুটাই। এখন বাংলাদেশ স্বাধীনতার 50 বর্ষ আমরা পালন করছি, আমাদের মুজিব শতবর্ষও পালন তো হচ্ছে, এবং একই সাথে এই বছরে কিন্তু মুজিব শতবর্ষে সরকারের একটি স্পেশাল একটা প্রোগ্রাম চলে, সেটা হচ্ছে যে গৃহহীন কেউ থাকবে না, সবাইকে একটা বাসস্থান দেওয়া হবে। প্রধানত এই প্রোগ্রামটা ছিল গ্রামীণ ভিত্তিক, গ্রামীণ এলাকায় যারা গৃহহীন ছিলেন তাদের জন্য প্রতিটা গ্রাম ভিত্তিক আমাদের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার মাধ্যমে অনেক কিন্তু গৃহহীন পরিবারকে আমরা বাসস্থানের সুযোগ করতে দিয়েছি। এটা চলমান একটা প্রক্রিয়া। আমরা এই স্বাধীনতার 50 বছরে গ্রামীণ এলাকাতে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম আগেও নেওয়া ছিল। গুচ্ছগ্রাম প্রকল্প, এটা আশ্রয়ণ 2 প্রকল্প, এর আগে আশ্রয়ণ 1 প্রকল্প ছিল, সামনে আরও আশ্রয়ণ প্রকল্প আসতে যাচ্ছে। আমরা আশা করি এই আশ্রয়ণ প্রকল্পগুলোর মাধ্যমে অন্তত গ্রামীণ এলাকার যেই আবাসন সংকট আছে সেটা হয়তো কাটবে। পাশাপাশি আমাদের তীব্র একটা সংকট আছে আমাদের যে নগর এলাকাগুলোতে আবাসন সংকটের মূল কারণটা হচ্ছে যে আমাদের অভিবাসী যারা আছেন, অভিগমনের মাধ্যমে নগর এলাকায় আছেন, তারা কিন্তু নগর এলাকাতে সেই ধরনের মানসম্পন্ন তাদের যে সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু আবাসনের সুযোগ না পাওয়াতে আমরা জানি তারা স্লাম বা বস্তিতে কিন্তু তারা বসবাস করেন। এবং একই সাথে এই ধরনের বস্তিগুলোর যেই বাসস্থানের কোয়ালিটি যেমন খারাপ, আবার তার এনভায়রনমেন্টও খারাপ। সেখানে কিন্তু অনেক ধরনের রোগ বিস্তার করার মতো সেই ধরনের পরিবেশও সেই বস্তিগুলোতে থাকে। এর প্রেক্ষিতে কিন্তু বর্তমান সরকারের যে আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে, যেটাকে আমরা সেই অর্থে সাধুবাদ জানাবো, যে নগর এলাকাতে কিভাবে আমরা তাদেরকে অ্যাফোর্ডেবল হাউজিং দিতে পারি, সেটার উদ্যোগটা শুরু হয়েছে। আমরা আগেও ঢাকা শহরে ভাসানটেকের মতো প্রকল্প করা হয়েছিল, কিন্তু সেটা সেই অর্থে কিন্তু সাকসেসফুল হয়নি, অনেক কারণেই হয়নি। কিন্তু এখন সেখান থেকে শিক্ষা নিয়ে সরকারের যে বর্তমান কিছুদিন আগে মিরপুরে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্প করেছে, আরও সরকারের সামনে প্রকল্প আছে, সেটা হচ্ছে যে ভাড়াভিত্তিক বস্তিবাসীদের যে প্রকল্পগুলো হবে, এগুলো হচ্ছে যে একটা পজিটিভ উদ্যোগ। এখন চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে যে উদ্যোগগুলো চলমান, এই উদ্যোগগুলো দিয়ে কিন্তু আমাদের যে বস্তি এলাকা বা নগর এলাকাতে যারা নিম্নবিত্ত আছেন তাদের আবাসনের যে চাহিদা, মানসম্মত আবাসনের চাহিদার জায়গাটা অনেক বিশাল। আমাদের নগর এলাকাতে প্রায় 40 ভাগের মতো নিম্নবিত্ত কিন্তু অত্যন্ত সংকটাপূর্ণ আবাসনে থাকেন। তো এই যে আমাদের সরকারের যে উদ্যোগগুলো আছে, সেই উদ্যোগগুলো দিয়ে এত বিশাল সংখ্যক যে জনগোষ্ঠী, সেটা আপনি ঢাকা বলেন বা ঢাকার বাইরে অন্য জেলা শহরগুলোতেও কিন্তু এই সমস্যাগুলো আছে। তাহলে সেই ক্ষেত্রে
আমাদের উদ্যোগ কি যথেষ্ট? আসলে দুঃখের বিষয় হচ্ছে যে এটা দিয়ে কিন্তু আমাদের এই যে এক বিশাল বড় পরিমাণ একটি চাহিদা যে রয়েছে সেটাকে আমরা মিট আপ করতে পারবো না। সেই জন্য কিন্তু প্রাইভেট সেক্টরের একটা বড় রোল ছিল। আমরা জানি যে প্রাইভেট সেক্টর আমাদের নগর এলাকাতে বিশেষত উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের জন্য আবাসনের বিভিন্ন উদ্যোগ আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে সেই ধরনের পলিসি ইন্টেন্সিভও নেই, আবার সেই ধরনের গাইডলাইন্সও নেই, যার ফলে কিন্তু এখনও আমরা বড় স্কেলে প্রাইভেট সেক্টরের মাধ্যমে যে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের যে সাপ্লাইগুলো সেটা আমরা দেখতে পারিনি, যার ফলে এখনও আমাদের নগর এলাকাতে নিম্নবিত্তের যে আবাসনগুলো সেগুলো এখনও বিশাল চ্যালেঞ্জের মধ্যে আছে। এবং স্বাধীনতার 50 বছর পরে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে থাকতে চেয়েছিলাম, বিশেষ করে আবাসনের ক্ষেত্রে, এবং আপনি যদি নিরাপত্তার বিষয়টা নিয়ে আসেন, তাহলে কিন্তু আমরা এখনো কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারিনি, আমাদের অনেক দূর যেতে হবে। জি, সেই আলোচনায় ফিরবো। ধন্যবাদ আপনাকে। আমরা সহায়িকা শান্তা, আপনার একজন স্থপতি। আদিল ভাই খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আসলে আমাদের মতো উন্নয়নশীল দেশে এটি অনেক বড় চ্যালেঞ্জ, এটিও আমাদের মানতে হবে, সীমাবদ্ধতা আছে, কিন্তু তাই বলে পিছিয়ে থাকাও যাবে না। সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষের একটি স্বপ্ন। আমি যদি আদিল ভাইয়ের ওই জায়গাটা থেকে শুরু করি, যে বিশেষ করে ঢাকা শহর কেন্দ্রিক যে অবস্থান, তিনি বলছিলেন যে প্রায় 40% নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যাই বলেন না কেন, তারা সঠিক আবাসন পাচ্ছেন না, বা তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী একটি ফ্ল্যাট কিনা এটি চরম দুঃসাধ্য একটি ব্যাপার। আবাসন মেলা হলেই সেটি আমরা শুনতে পাই। আপনি অনেকদিন ধরে যেগুলো কাজ করছেন, আসলে যদি একটু তুলে ধরেন এই জায়গাগুলো। ধন্যবাদ আপনাকে এবং একুশে টিভির সকল দর্শককে আমার সালাম, সবাইকে সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা। আমি কিন্তু একটু অন্যভাবে দেখব। আমার কাছে মনে হয় যে মানে লো কস্ট বলে কিছু নেই। হ্যাঁ, শব্দটাকে ঠিক এইভাবে না দেখে আমরা লো কস্ট হাউজিং করছি না কেন, বা নিম্ন মধ্যবিত্ত বা আপনি যখন একটা ফ্ল্যাট তৈরি করে দিচ্ছেন, আপনি অল্প টাকায় যদি ফ্ল্যাটটাও তৈরি করে দেন, এটার মেইনটেনেন্স কস্টটা কত দাঁড়াবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা একটা দীর্ঘ সময়ের জন্য আপনি ব্যবহার করবেন এবং সেটার মেইনটেনেন্স কস্টটা ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি 5 লাখ টাকার একটা ফ্ল্যাট হয়, সে যদি মাসে 3,000, বা ধরি আমি একজন গার্মেন্টস কর্মী, সে কিন্তু একটা জব করছে, খুব ভালো জব করছে, তার ইয়েতে কিন্তু সে কিন্তু খুব ভালো একটা জব করছে, সে চাইবে যে সে একটা ছোট্ট একটা ফ্ল্যাটের মালিক হতে হবে, তার সক্ষমতা অনুযায়ী হতেই পারে। হ্যাঁ, এবং তার যে মাসে 5,000 বা 3,000 টাকা তার কিস্তি আসলো, বা যেভাবেই হোক সেটা হলো, এই বাড়িটা যখন তার নামে হয়ে যাচ্ছে, এটার মেইনটেনেন্স কস্টটা কি দাঁড়াচ্ছে? 5 লাখ টাকার ফ্ল্যাট কি 50,000 টাকা মেইনটেনেন্স কস্ট হবে? ডেফিনেটলি হওয়া উচিত না। অবশ্যই ওটা 500 টাকা হতে হবে, কিন্তু আপনার স্ট্যাটিস্টিক্স বলে যৌক্তিক হতে হবে যে 500 টাকায় হতে হবে। তার মানে আমরা আসলে আমাদের গ্রোথ সেন্টার তৈরি করতে হবে। গ্রোথ সেন্টারটা ঠিক শহর ভিত্তিক, মানে ডেভেলপমেন্ট মানেই হচ্ছে দেশের ডেভেলপমেন্ট, মানেই হচ্ছে আপনাকে শহর হতে হবে। হ্যাঁ, সেটা শহরের প্যাটার্নটা ডিফারেন্ট হতে পারে। বিভিন্ন গ্রাম এলাকাটাতে, গ্রামের দিকে বলেন, শহরের দিকে, সব আমরা শহর বলতে শুধু ঢাকা শহরকে কেন বুঝি? শুধু ঢাকা, চট্টগ্রাম, সিলেট এগুলো কেন? ঢাকাকে কেন বেশি করে বুঝি? কেন চট্টগ্রামকে চাপ থাকে যে ঢাকায় যেতে হবে? হ্যাঁ, ঢাকায় থাকে। এই যে বিষয়টা, এটা একটা অদ্ভুত বিষয়। যে গুচ্ছ গ্রামের কথা ভাইয়া বললেন, হ্যাঁ, সবগুলো হচ্ছে ঠিকই, তারপরও কেন এত চাপ? আসলে আমার জানা মতে ওখানে কেউ থাকতে চাইবে না। আপনি সাইকোলজি, আমরা কিন্তু আর্কিটেক্ট, যারা মানে আরবান প্ল্যানার, আদিল ভাই আরবান প্ল্যানার, উনি জানেন যে আমরা মানুষের সাইকোলজি নিয়ে কাজ করি। ঠিক আছে, আপনার চাহিদা, আপনার ইনকাম সোর্স, আপনার ইনকামের ক্যাপাবিলিটি, আপনি কতটুকু আপনার সারা জীবনের পুঁজি দিয়ে কিন্তু আপনি একটা জায়গা বা ফ্ল্যাট করবেন। এই যে বিষয়টা, এইটাকে আপনার স্বপ্নটাকে আমরা একটা পলিসিতে নিয়ে আসব। যদি আমরা সরকারিভাবে অথবা বেসরকারিভাবে, যে কোনোভাবে যদি আমরা এটাকে সাজাতে চাই, আমরা সেটাকে একটা সুন্দর একটা পলিসিতে নিয়ে আসতে হবে। এবং সেখানে সমস্ত সুযোগ সুবিধা, যেমন আপনি বাথটাবে গোসল করতে পছন্দ করবেন, আরেকজন পুকুরে ঝাঁপ দিতে পছন্দ করবে। ঠিক আছে, তার মানে তার সাইকোলজি বুঝে আমাকে সেই এরিয়াটা ডেভেলপ করতে হবে। আমরা আসলে স্পেস ডিজাইন করি, আমরা কিন্তু বাড়ি ডিজাইন করি না। হ্যাঁ, একটা মানুষ সে খোলামেলা থাকতে পছন্দ করে, তার সব বাড়ির সামনে একটা ছোট্ট লাউ গাছের একটা মাচা থাকবে, একটা ছোট বাচ্চা, এই যে একটা মানে তৈরি করার মধ্যেও যে একটা ক্রিয়েটিভিটি, হ্যাঁ, কাদের জন্য তৈরি করছি, তারা আসলে কি ধরনের পছন্দ করে, পছন্দটা আসলে আপনি যতই আধুনিক হন, যতই ইয়ে হন, আপনি আপনার রুট কিন্তু আপনি ভুলে যাবেন না। আপনার ওই যে আমরা কেন এখনো রিসোর্টগুলোতে দৌড়ে যাই এক রাতের জন্য, আমরা কেন সবুজের মধ্যে, আমার পূর্বপুরুষ বা অসম্ভব ভালো লাগে, মানে তাই না?
হ্যাঁ, ওই যে ভালো লাগার কিন্তু আসলে সবুজের সাথে কোনো কম্প্রোমাইজ শুধু চাকচিক্য হলেই যে ভালো সেটা না না। না, এটা অল্প সময়ের জন্য। আপনি শোকেসে রাখা খুব সুন্দর জিনিস অল্প সময়ের জন্য আপনার ভালো লাগবে, আপনার আসলে ভালো লাগার জায়গাটা আপনার রুটে। তো আমাদের আসলে ওই সাইকোলজিটা নিয়ে কাজ করাটা খুব জরুরি, এবং অবশ্যই আমরা আফটার ইফেক্টস নিয়ে চিন্তা করি না। হ্যাঁ, আমরা এটা নিয়ে চিন্তা করছি না যে ওই মানুষটার ওই যে ওই মানে এই সময় আমরা একটা ধরেন একটা স্কেল নির্ধারণ করছি যে এই টাকার মধ্যে আমি তাকে আবাসনটা দিচ্ছি, তারা এইভাবে কিস্তিগুলো শোধ করবে। বাট আফটার ইফেক্টস বলতে আমি বোঝাচ্ছি তারা কিভাবে এটাকে মেনটেন করবে, তারা আদৌ এটাকে ব্যবহার করবে কিনা, তাদের সাইকোলজি ওখানে তাকে টানছে কিনা, এই সব কিছু মিলিয়ে হ্যাঁ, এই চিন্তা ভাবনাগুলো আসলে একটা শুধু সরকারের পক্ষে অসম্ভব করা, একা আসলে এটি অসম্ভব, এটা কোনো দেশের সরকারের পক্ষেই সম্ভব ইম্পসিবল। নয় এটা আমি 2007 সালে মালয়েশিয়ার লো কস্ট হাউজিং ভিজিট করেছিলাম একটা সরকারি টিমের সাথে, আমি আর্কিটেক্ট হিসেবে ওনাদের সাথে ছিলাম। আমার মনে আছে যে যেই এলাকাগুলো আমি ভিজিট করেছি, লো কস্ট হাউজিং বলতে কিন্তু বিল্ডিং মানে হাই রাইজ বিল্ডিং, 7 তলা 10 তলা বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং এর মধ্যে তাদের প্রচুর খেলার জায়গা, আচ্ছা আচ্ছা, পার্কিং স্পেস আছে, পার্কিংটা আসলে খেলার জায়গায় তারা কনভার্ট করেছে, প্রচুর যেহেতু খেলার তাদের সেটি লাগছে না, দরকার হচ্ছে না। তাদের কমিউনিটি স্পেসগুলো আছে, তাদের যা যা দরকার মানে ওই ক্লাস অফ পিপলের জন্য যা যা নেসেসারি, আমার জন্য সব যা সুযোগ দরকার সুবিধা সব ওখানে ওখানে রেখেছে। থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সব থাকতে তাদের আপনাকে বুঝতে হবে যে এখন বাংলাদেশে কিন্তু মানে ইয়াং জেনারেশনটা বেশি। আপনি যদি একটা তরুণ ক্যালকুলেশন, প্রজন্ম। তরুণ প্রজন্মটা বেশি, এনারা জন্য 20 বছর 25 বছর 30 বছর পরে যে বয়সটাতে দাঁড়াবে, তাদের কিন্তু ওই ক্রাইসিসটা সাংঘাতিকভাবে ডেভেলপ করবে। হ্যাঁ, তারা কোথায় থাকবে, স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে সবকিছু। প্ল্যানিং গুলো না হচ্ছে, হওয়ার পরে এটাকে স্ট্রিক্টলি একটা যদি একটা প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে দেওয়া হয়, Monitoring এর জায়গা, মনিটরিং এর জায়গাটা খুব ইয়েভাবে মানে স্ট্রিক্টলি দিয়ে দেওয়া যায়, আমার মনে হয় এটা অসম্ভব কিছু না, একেবারেই অসম্ভব। কিন্তু আমাকে যদি আপনি জোর করে গুচ্ছগ্রামে, আমি যদি গ্রামের একটা মানুষ হই, আমার যদি এ পাড়ায় আমার যদি বাড়ি থাকে বা আমার কিচ্ছু নেই, কিন্তু আমি একটা তাঁবু টাঙায় থাকি হোয়াটএভার, বা একটা করে ঘরের মধ্যে থাকি, আপনি যদি আমাকে একটা ঘর দেওয়ার নাম করে আপনি যদি আমাকে একটা মাঠের মধ্যে একটা গুচ্ছগ্রাম তৈরি করে আমাকে জোর করে বসান, আমার তো মন টিকবে না ওখানে। সুতরাং আপনাকে তৈরি করতে হবে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। এই তৈরি করাটা মানে সচেতনতা, এইখানে হচ্ছে প্ল্যানিং আসলে। সেই জায়গাটাই আমাদের অনেক বেশি নজর দিতে হবে। Exactly. আপনার কাছে আসবো আমরা, শেখ মামুনুর রশিদ বিশেষ প্রতিনিধি জনিক যুগান্তর, আপনার কাছে আসতে চাই। এই যে আমরা কথা বলছিলাম আমাদের যে স্বপ্নের আবাসন বা নিরাপদ আবাসন, যেটি আসলে একটি মানুষের সারা জীবনের স্বপ্ন থেকে যায়, অনেকেরই পূরণ হয়, অনেকেরই পূরণ হয় না। আবার এটি আমরা দেখছি যে এই যে গ্রামীণ বাংলা, আমরা এখনো যদি দেখি বিভিন্ন পরিসংখ্যান আছে, বা কেউ বলে 60, কেউ 70, কেউ 80% মানুষ এখনো গ্রামে বসবাস করে। জমির স্বল্পতা তো আছেই, আমাদের মতো উন্নয়নশীল দেশ, ছোট একটি দেশ, অনেক জনসংখ্যা, সবকিছু মিলিয়ে। এবং আমরা সম্প্রতি একটি ঘটনা সবাইকে টাচ করেছে বা আলোচনায় এসেছে, আপনি দেখেছেন, একটি মেয়ের সরকারি চাকুরি হয়নি, তার ভূমি নেই বিধায়, যেটি সরকার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি সেটি পূরণ করেছেন। কিন্তু এরকম তো অনেক আছে, কত পূরণ করবো আমরা? এই জায়গাগুলো আসলে আমরা ভাবছি কিনা? আপনাকে ধন্যবাদ প্রথমেই এই টিভিকে, এবং এর আগেও আমি আপনাদের এই অনুষ্ঠানে অংশ নিয়েছি, আবারও আজকে আসলাম। এবং আজকে একটি আসলে একেবারেই মানুষের যে মৌলিক যে 5টি বিষয়, তার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই আলোচনা। আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, 56,000 বর্গমাইলের বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ দুবেলা খেয়ে পরে বাঁচতে চায়, মাথা গোজার ঠাঁই চায়। বাংলাদেশের মানুষ রুটি রুজির নিশ্চয়তা চায়, কর্মসংস্থান চায়। আমরা বলছি গ্রাম হবে শহর, আমরা কৃষি নির্ভরশীল বা কৃষি অর্থনীতির বাংলাদেশকে আমরা শিল্পায়নের দিকে ধাবিত করছি। শিল্পায়নের নামে আবার পরিবেশ দূষণের সেই বিষয়টায় আমি আর না গিয়ে, আমি যেটা বলতে চাই যে এই যে ক্ষেত খামার কৃষিজ জমির বিনাশ ঘটিয়ে আমরা শিল্পায়নের দিকে ঝুঁকছি, তার মাধ্যমে আমাদের হয়তো কর্মসংস্থান তৈরি হয়েছে, আমাদের প্রবৃত্তি বাড়ছে, আমাদের ইনকাম উপার্জন বাড়ছে, কিন্তু পাশাপাশি আমরা দিন দিন ভূমিহীন হচ্ছি। আপনি খেয়াল করবেন, 3 পুরুষ আগে আপনার দাদার যে সম্পদ ছিল, জমি ছিল, আপনার বাবার তার চেয়ে কমেছে। আপনি এখন এসে তার চেয়েও কম ভাগে পাচ্ছেন। তার মানে সম্পদ কিন্তু পর্যায়ক্রমে আপনার ভাগে কমেই যাচ্ছে, জমি জায়গার যে জায়গাটা। আমি একটা অদ্ভুতভাবে চিন্তা করি, সেটি হচ্ছে যে স্বাধীনতার 50 বছর আমরা হাঁটছি কোন দিকে, আগামীর দিকে না আমরা পেছনের দিকে? আপনি দেখবেন
জেলা প্রশাসকের বিশাল বাংলো বাড়ি, পুলিশ সুপারের বিশাল বাংলো বাড়ি, সেই ব্রিটিশদের যে মনোবৃত্তি মনোভাবনার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এখনো বহাল আছে। আপনি দেখবেন মন্ত্রীদের বিশাল বাড়ি, কিন্তু যিনি জনপ্রতিনিধি, যিনি আইন প্রণেতা, সংসদ সদস্য, তার জন্য নির্মাণ করা হচ্ছে মানিক মিয়া এভিনিউর দুই পাশে 2200, 2400, 2500 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট। মানে ব্যাপারটা একটু উল্টা না? যিনি জনপ্রতিনিধি, যিনি জনগণের ভোটে নির্বাচিত, তার থাকার কথা বড় বাড়ি, যিনি জনগণের স্বার্থ দেখবেন ছোট একটি অ্যাপার্টমেন্ট। আর যিনি সরকারি কর্মকর্তা কর্মচারী, জনগণের টাকায় যার বেতন হয়, তার বিশাল বাংলো বাড়ি। এই ভাবনার জায়গা থেকে সরে আসার জন্যই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো নতুন করে চিন্তা করছেন। এজন্য তিনি নানামুখী উদ্যোগ নিয়েছেন, মানুষের জন্যে বসত বাড়ির চিন্তা করেছেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বৈষম্য দূর করতে হলে আপনাকে আপনার মনোজগতের ভাবনাকে আগে বদলাতে হবে। আপনি আবাসনের কথা বলছেন, আপনি কোনটা আগে দেবেন? জমি দেবেন না আবাসন দেবেন? আপনি যদি জমি দেন, পূর্বাচলে ঝিলমিলে গুলশান বনানী বাড়িধারার কথা না হয় বাদ দিলাম, উত্তরার কথা না হয় বাদ দিলাম, তা আপনি নতুন করে আবাসনের ব্যবস্থা করছেন। সেই আবাসনেও আপনি আবার একটি বৈষম্যের জায়গা তৈরি করছেন, কারোর জন্য 10 কাঠা, কারোর জন্য 5 কাঠা, কারোর জন্য 3 কাঠা। আবার আপনিই বলছেন যে না, আমি প্লট দিব না, আমি তোমাদেরকে বহুতল ভবন করে দিব, ফ্ল্যাট করে দিব, এবং সেখানে আপনি পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিয়ে আপনি সেটা করবেন। সেটিও আবার নির্মাণ করতে আপনি দীর্ঘসূত্রিতার ব্যবস্থা করবেন। মানে আপনার 3 বছরের মধ্যে উত্তরার রাজুকের অ্যাপার্টমেন্টগুলো করার কথা ছিল, সেটি আপনি করতে 9 বছর সময় ব্যয় করলেন। তারপর আপনি যা করলেন সেটা কি প্রপার ওয়েতে, এই যে স্থপতি আছেন বা যারা এই বিষয়ে বিশারদ, তাদের পরামর্শ নিয়ে করেছেন? সেটা কি বসবাস উপযোগী? সেই জায়গায় যে পর্যাপ্ত সুযোগ সুবিধাগুলো কি আপনি নিশ্চিত করেছেন? আপনি এমন একটা জায়গায় আবাসন প্রকল্প করলেন, তার আশেপাশে কোথাও কিছুই নেই। মানুষের 10 টাকার মুড়ি কেনার জন্য তাকে 100 টাকার রিক্সা ভাড়া দিতে হবে। তাহলে মানুষ কেন এইভাবে গ্রাম শহর করা যায় না, মানুষের আবাসন নিশ্চিত করা যায় না। মানুষের আবাসন নিশ্চিত করতে হলে, আমি আগেও বলেছি আবারও বলি, আমার মনোজগতের যে ভাবনা, সেই ভাবনার পরিবর্তন করতে হবে। আমি একটি কথা প্রায়ই বলি, সবসময়ই বলি, যে সেটি হচ্ছে যে আপনি ফ্ল্যাট কিনবেন, তা আপনি যে একটা ফ্ল্যাট কিনবেন, আপনি ধরেন ব্যক্তিগত, আমাদের কয়েকদিন আগে রিয়া ফেয়ার হয়ে গেল 3 দিন ব্যাপী, তো আপনি মানুষ দেখছি, আমরা খবরের কাগজে দেখছি মানুষ ছোট ছোট ফ্ল্যাট খুঁজছে। তো ঠিক আছে, আমার সারা জীবনের সামর্থ্য দিয়ে, সঞ্চয় দিয়ে আমি একটা ফ্ল্যাট কিনলাম, বুকিং দিলাম। এই ফ্ল্যাট যারা নির্মাণ করলেন, তারা কি বৈধ উপায়ে নির্মাণ করলেন কিনা, তার 7 তলা ভবন নির্মাণ করার কথা বলে পেছনের দরজা দিয়ে সেটি 9 তলা করলেন কিনা, তার অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা, তার গুণগত মান যেটি থাকার সময় পেছনের সিঁড়ি দিয়ে বের হয়ে আসার কোনো ব্যবস্থা আছে কিনা, তার জল ছাদ ঠিকমতো করা আছে কিনা, পর্যাপ্ত মাপঝোঁকের মধ্য দিয়ে করছে কিনা ভবনগুলো, এগুলো স্থপতিরা ভালো বলতে পারবেন, আমি বলতে পারবো না। কারণ আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি সোজা চোখে যা দেখি সেটি হচ্ছে পদে পদে অনিয়ম। আমরা বেসরকারি খাতকে আনবো। এই বাংলাদেশের এখন যারা ফ্ল্যাট নির্মাণ করছেন, সে কি খ্যাতনামা প্রতিষ্ঠান কিংবা নতুন প্রতিষ্ঠান, সবাই পেছনের দরজা দিয়ে, ফাঁক ফোকর দিয়ে তারা করছেন। নামজারি একটি অসম্ভব যন্ত্রণার একটি জায়গা। রেজিস্ট্রেশনের যে খরচ অতিরিক্ত, আপনি ঋণ নেবেন, পদে পদে হয়রানি। আমাদের হাউস বিল্ডিং, গ্রাহনের একটি হাউস বিল্ডিং কর্পোরেশন আছে, তাদের ফান্ডে টাকার অভাব নেই, কিন্তু কেউ নিতে আমরা দেখি না। কিন্তু নিতে যাবেন আপনি আপনি হয়রানির শিকার হবেন। বেসরকারি লিজিং কোম্পানিগুলো আপনাকে টাকা দিচ্ছে, আপনি টাকা জমা রাখেন, দেখবেন আপনাকে বলবে যে টাকার জমা রাখতে গেলে সেখানে আপনি ইন্টারেস্ট পাবেন 3, 4, বড় জোর 5, কিন্তু আপনি যখন তার কাছ থেকে লোন নেবেন এবং তারপরে কি চক্র বৃদ্ধি হারে আপনি কোনো কারণে 1 মাস টাকা দিতে ব্যর্থ হলেন, আপনার সুদের হার বাড়লো। আমি যেটা বলি, মনোজাগতিক ভাবনা থেকে আবারও বলছি, একটি শব্দ এতবার বলা ঠিক না, তারপরও বলছি, আমাদের এই প্রতিটা জায়গা ধরে শুধরানোর দরকার। মানুষের যদি গৃহ ব্যবস্থা
আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হয়। আমার আবাসনই নাই, নিরাপত্তা কে দেবে? পানির মধ্যে চারিদিকে নদী, পানি, অথই পানি, তার মধ্যে একটি জাহাজ জ্বলে পুড়ে শেষ, নিরাপত্তা নাই, তার ভেতরে অগ্নি নির্বাপক ব্যবস্থা নাই। এই যদি হয় আমার সমাজ ব্যবস্থার প্রতিটা জায়গা, তাহলে আমরা যাবো কোথায়? আমরা টুইন টাওয়ারের মতো একটি ভবন হেলে পড়তে দেখলাম, দায়বদ্ধতা কার? আমরা বিভিন্ন সময় বিভিন্ন বনানী, গুলশান, বাড়িধারায় আমরা বড় বড় এই মার্কেট, বিপণী বিতান, বড় বড় সুচ্চ আবাসিক যে জায়গাগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আলোচনা হয়, অর্থাৎ দায় সবাইকে নিতে হবে এবং সবার আগে জনগণের স্বার্থের কথাটা ভাবতে হবে, মানুষের কথা ভাবতে হবে। আমরা ডক্টর আদিল আপনার কাছে আসতে চাই, ঘুরে ফিরে একটি কথা আসছে যে সমন্বয়, যেটি হচ্ছে সকলের দায়িত্ব আছে, এবং এই যে পলিসি প্ল্যানিং এর পর প্ল্যানিং হয়, বাস্তবায়ন কতটুকু হয় সেগুলো নিয়ে অনেক প্রশ্ন, সারাদিন আলোচনা করলে শেষ হবে না। কিন্তু এই থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে, উত্তরণের জায়গা খুঁজতে হবে। আসলে কিভাবে আমরা এই জায়গাগুলো এগিয়ে যেতে পারি? আসলে আমাদের, আপনি যেটা বলছিলেন, আমাদের পলিসি আছে, প্ল্যানিং আছে, কিন্তু সেই প্ল্যানিংগুলো আদৌ প্রকৃত যারা প্রয়োজন, যাদের কাছে আবাসনের ক্ষেত্রে যদি বলি, তাদের কাছে পৌঁছাচ্ছে না। উদাহরণ দিয়ে বলি, আলোচনা আসলো যে উত্তরায় যে 18 নম্বরে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে আবাসন প্রকল্প করা হয়েছে, সেই প্রকল্পে যখন অবজেক্টিভ ফর্মুলেট করা হয় তখন বলা হয়েছে এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্তের জন্য আবাসন প্রকল্প হবে, নিম্ন মধ্য। এখন আপনি যদি জানেন, দেখবেন যে সেখানে 1600 স্কোয়ার ফিটের যে বাড়িগুলো করা হয়েছে, যার প্রতিটার মূল্য 80-90 লক্ষ টাকা করে, সেটা বাংলাদেশের কোন নিম্নবিত্ত কিনতে পারবে? কার পক্ষে সম্ভব? তার মানে সরকার যখন প্রজেক্টটা পাশ করানো হলো, তখন বলা হলো যে এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরে যারা নিম্নবিত্ত আছেন তাদের আবাসনের একটা সংকটের সমাধান হবে। কিন্তু এত কোটি কোটি টাকা খরচ করা হলো এবং আলটিমেটলি উপকারভোগী হলেন উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, যাদের ইতিমধ্যে ফ্ল্যাট আছে, এবং এই যখন এই প্রকল্পটা করা হলো, আমরা যখন আবাসন বলছি, আবাসন মানে কিন্তু আপনি শুধু মাথা গুজার একটা বাড়ি না, সেখানে কিন্তু আপনাকে সেখানে হাউজিং লাগবে, খেলার মাঠ লাগবে, খোলা জায়গা লাগবে। এত বড় একটা প্রকল্পের মধ্যে প্রাইমারি স্কুলের জায়গা মাত্র একটা দেওয়া হয়েছে, অথচ সেখানে হিসেব করলে দেখা যাবে 80-90 হাজার লোক থাকবে, যেখানে 15টা প্রাইমারি স্কুলের মতো ডিমান্ড সেখানে হবে। তাহলে এই বাচ্চারা কোথায় যাবে? তার মানে এই যে আমরা যে অবজেক্টিভ নিচ্ছি, সেই অবজেক্টিভের সাথে পরিকল্পনার বাস্তবতার কোনো মিল নেই। এমনকি আইএমইডি, আমাদের যে প্ল্যানিং কমিশনে, ওনারা পর্যন্ত এই প্রকল্প নিয়ে অ্যানালাইসিস করে বললেন যেটা অবজেক্টিভ যাদের ছিল নিম্নবিত্ত, সেটা কোনোটাই ফুলফিল হয়নি। ইতিমধ্যে সরকারের প্রকল্প হয়েছে এবং অর্থ খরচ হয়েছে, বিল্ডিং দাঁড়িয়েছে, কাজ কিছুই হয়নি। তো এভাবেই আসলে আমরা কিন্তু জানি এখন 50 বছর পর আমাদের আর নতুন করে শিখবার নেই। পৃথিবীতে এই ধরনের সাকসেস স্টোরি, যেখানে যেসব অপেক্ষাকৃত আমাদের মতো দেশ, তারাও কিন্তু আবাসনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটাতে পেরেছেন। মূল কারণটা হচ্ছে যে সদিচ্ছা থাকলে আপনি সুন্দর পরিকল্পনা নেবেন, সেটা বাস্তবায়ন করবেন। এখন আমাদের ক্ষেত্রে নিম্নবিত্তের কথা যেটা আমরা বারবার বলছি, আবাসনের সংকটটা এখন প্রধানত আমাদের মধ্যবিত্তের মধ্যে নিম্ন মধ্যবিত্ত বা কিছু ক্ষেত্রে মধ্যবিত্ত এবং একদমই নিম্নবিত্ত। এখন এদের জন্য ভাববার কেউ নাই। এখন আবাসন খাতটা আমাদের হাউজিং পলিসি অনুযায়ী সরকার বলেছে যে সরকার ফেসিলিটেটর থাকবে, প্রোভাইডার না, সেটা আমরা মেনে নিলাম। কিন্তু সরকার তার পলিসি ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন একটা পলিসি এনভায়রনমেন্ট ফেসিলিটেট করবে যেখানে আপনার যে সক্ষমতা অনুযায়ী, অ্যাফোর্ডেবিলিটির কথাটা বারবার আসে, যে আপনি যদি মধ্যবিত্ত হন, আপনার সক্ষমতা অনুযায়ী আপনার যে হাউজিং সাইজ রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আপনি কিনতে পারবেন, বাজারে সেটা সংস্থান থাকতে হবে। এইটা প্রোভাইড করাটাই সরকারের দায়িত্ব, সরকার নিজে করবে না। সরকার এমন কিছু পলিসি তৈরি করবে যেন আমাদের যারা প্রাইভেট, যারা ইনভেস্টর থাকেন রিয়েল স্টেটে, যারা কাজ করেন, তারা বিভিন্ন সাইজের ফ্ল্যাট বানাবেন, তারা শুধুমাত্র একমৌখিকভাবে যারা উচ্চবিত্তদের জন্য সার্ভ করবেন না, তাদের যে হাউজিং সাপ্লাইয়ে তাদের বড়দের জন্য বাড়ি থাকবে, যারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্তের জন্য কিন্তু আবাসনের কিন্তু বিজনেস মডেল যে দাঁড়িয়ে আছে বাংলাদেশে। আপনি আমাদের যারা গরিব লোকেরা, যারা আপনার বস্তিতে থাকেন, ওনারা যে পরিমাণ পার স্কোয়ার ফিটে ভাড়া দেন, সেটা কিন্তু আমরা যারা রিলেটিভলি ভালো জায়গায় থাকি তাদের চেয়ে প্রায় দ্বিগুণের মতো ভাড়া দিয়ে থাকেন। তার মানে তাদেরকে যদি আপনি তাদের যে ডিমান্ড এবং তাদের অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী যদি আপনি ভাড়া ভিত্তিক যদি আপনি প্রকল্প করতে পারেন, সেটা আধুনিক ফ্ল্যাটের মতো প্রকল্প করতে পারেন, তারা কিন্তু আমাদের চেয়ে বেশি ভাড়া দিয়ে থাকার মতো তাদের সক্ষমতা আছে। কিন্তু বাজারে এই ধরনের সাইজের আপনার ফ্ল্যাট নেই। ডক্টর আদিল, এইখানে আমরা সম্প্রতি গণমাধ্যমে দেখেছি যে মিরপুর ভাসান টেকের, যেটি নিম্নবিত্ত বা বস্তিবাসীর জন্য করা হলো, তারা অ্যালটমেন্ট নিয়ে অনেক অভিযোগ আছে, ভালো আছে, কিন্তু তাদেরকে মাসিক একটি ভাড়া নির্ধারণ করা হলো যে এর সাথে কিছু সার্ভিস চার্জ দেওয়া হবে। তো তারা চাচ্ছেন একেবারে দিলেও তারা যেন পার্মানেন্টলি এটি পেয়ে যান। কিন্তু সরকার বলছেন যে আপনার ভাড়া ভিত্তিতে থাকবেন, অনেক আগ্রহ হারাচ্ছেন।
এই জায়গাগুলোকে আমরা আলোচনায় আনছি এটা বা দেখছি? অত্যন্ত, এটা সরকারের কিন্তু একটা বড় ফাইন্ডিংস, এবং এটাকে আমি পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে বলি অত্যন্ত পজিটিভ ফাইন্ডিংস। এই কারণটা হচ্ছে যে সরকার যখন ভাষান টেক প্রকল্পটা করলো, তখন দেখা গিয়েছে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের অনেক ধরনের লাইফের চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জের কারণেই তাদেরকে যখন ভাষান থেকে এই ধরনের ফ্ল্যাট প্রকল্পে তাদের ছোট একটা স্পেস তাদেরকে পার্মানেন্টলি দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো, পরবর্তীতে তারা কিন্তু সেটা বিক্রি করে দিয়ে তারা আবার পরবর্তীতে সেই তাদের আগের সেই নিম্নবিত্ত হাউজিং আগের জায়গায় ফিরে চলে যাবে। গিয়েছেন। এবং এটা বিশ্বের অনেক দেশে, এমনকি আমি যদি দিল্লির উদাহরণ টানি, দিল্লির যে ডেভেলপমেন্ট অথরিটি, তারা যখন হাউজিং প্রজেক্টে করতে গিয়ে তারা অনেক ধরনের সার্ভে এবং এক্সপেরিমেন্টেশনের পরবর্তীতে তারা বললো যে আমাদের হাউজিং একটা বেসিক রাইট, কিন্তু হোম ওনারশিপ না। হোম ওনারশিপ যে আমাকে এটা পার্মানেন্টলি একদম আমার জন্য দিয়ে আমাদের সেটা নাই। এবং বাংলাদেশে বাস্তবতায় বর্তমান স্টেজে এইটাই মানে রাইট মুভ, যে সঠিক আমরা সিদ্ধান্ত। যে সঠিক যে রেন্টাল বেসিসে দিব, এই ধরনের যদি আমরা এই ক্যাটাগরি লোকদেরকে যদি পার্মানেন্টলি দিতে চাই, সরকারের পক্ষে সেটা ঠিক হবে না। বরঞ্চ প্রাইভেটলি যারা করবেন, তারা যেহেতু বিজনেস মডেল আছে, সেখানে যদি তারা লং টার্ম 20-25 বছরের চুক্তিতে যদি কোনো একজন গরিব লোক যদি উনি ওনারশিপে যেতে নিতে পারেন, পারেন। সেটা প্রাইভেট মার্কেটের পারেন। জন্য সেটা হতে পারে, সেটা অবশ্যই সরকার হতে তো পারে। এটি করতে না, পারে না। সরকার এটা করতে পারে না, কেননা আমাদের এই ধরনের প্রকল্পে অনেক সাবসিডিও দেওয়া হয়। সাবসিডি দিয়ে জাস্ট কয়েকটা মানুষের জন্য আপনি পার্মানেন্টলি দেওয়াটা হয়তো এই মুহূর্তে বাংলাদেশের সরকারের জন্য ঠিক হবে না। এই জন্য পলিসিগতভাবে ঠিক আছে, কিন্তু আবার আমাদের গরিব যারা চান যে তারা মাসিক দিয়ে দিয়ে হয়তো 15-20 বছর একটা মালিক হবেন, সেটার জন্য প্রাইভেট সেক্টরকে রেডি করা, হ্যাঁ, যেন তারা যেন যেহেতু ওই ডিমান্ডটাও আছে, ওই ধরনের অ্যাফোর্ডেবিলিটি সেই শ্রেণীর আছে, যারা ওই পর্যায়ে যেতে চান তারা সেটা অ্যাভেল করবে। নেবেন। এই জন্য মানে প্ল্যানিং এ বিভিন্ন ধরনের সলিউশন করতে, ধাপ বিভিন্ন থাকতে হবে। যার যেরকম অ্যাফোর্ডেবিলিটি আছে, যার যেন আগ্রহ আছে। এই জন্য কিন্তু আমাদের মূল সমস্যাটা হচ্ছে হাউজিং এর ক্ষেত্রে আমরা ওয়ান সাইজ ডাজ নট ফিট ফর অল, এই যে প্ল্যানিং এর মৌলিক, যে এক একজনের জন্য এক এক রকম চাহিদা। আপনি ধরুন চিটাং থেকে ঢাকায় আসলেন, আপনি তো 2-3 বছর থাকবেন, আপনি হয়তো ভাড়াতে থাকবেন, আবার আপনি পার্মানেন্টলি শিফট করলেন, আপনি তো কিনতে চাইতে পারেন, হোম ওনারশিপ লাগবে। তার মানে যে কোনো উন্নত শহরে আপনার হাজার রকমের ডাইভার্সিটি থাকে হাউজিং এর ক্ষেত্রে, হ্যাঁ, এবং যে এখানে ফিট করে সে সেটাতে যাবে। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের ভ্যারাইটি অত্যন্ত কম, আর পুরোটাই প্রাইভেট সেক্টরের উপরে। এবং প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্টের সেই ধরনের পলিসি নিয়ন্ত্রণটা নেই, সেই জন্য প্রাইভেট সেক্টরও জানে না ঠিক কোথায় যেতে হবে, কারণ সে তার মতো করে তার একটা বিজনেস বিক্রি করে দিয়ে যেতে পারলেই বাঁচে। হ্যাঁ, সেটা তো এই জন্য পুরো বিষয়টাকে সরকার, অবশ্যই সরকারের পক্ষে সবাইকে হাউজিং দেওয়া সম্ভব নয়, কিন্তু সরকারের যে নিয়ন্ত্রকের ভূমিকা থেকে এবং একই সাথে সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে, সোশ্যাল জাস্টিসের জায়গা থেকে হাউজিংটাকে পুরোপুরি মার্কেটের উপর ছেড়ে দেওয়া যাবে না। মার্কেটে যে লাগামটাকে তার অবশ্যই কাছে রাখতে হবে, বিশেষ করে শক্ত নিয়ন্ত্রণটা লাগবে। এবং আমাদের প্রাইভেট সেক্টরটা আমরা আলোচনায় ফিরবো সবার সাথেই। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম মানুষের মৌলিক অধিকার, বাসস্থান বা নিরাপদ বাসস্থান, সে জায়গায় সরকারি যে পদক্ষেপগুলো রয়েছে, বা এই যে মানুষের সারা জীবনের যে একটি স্বপ্ন নিরাপদ একটি বাসস্থান তা পূরণে আমাদের অগ্রগতি, আমাদের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা হচ্ছিল। আবার আলোচনা ফিরতে চাই স্থপতি শাকা শান্ত আপনার সঙ্গে। বিরতির আগে ডক্টর আদিল যেটি বলছিলেন যে আমাদের সরকারকে পরিকল্পনা বা পলিসির জায়গায়, নিয়ন্ত্রণের জায়গায় আরও অনেক বেশি শক্ত হতে হবে। তার সাথে এই যে স্বপ্নের একটি আবাসন, মানুষের চাহিদা, আপনি বিরতির আগে বলছিলেন যে এক একজনের এক এক রকম চাহিদা রয়েছে, কিন্তু ঢাকা শহর যদি আমরা বলি বা চট্টগ্রাম শহর বলি, যেটি আদিল সাহেব বলছিলেন যে নিম্ন মধ্যবিত্তের পক্ষে একটি ফ্ল্যাট কিনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেগুলো অনেক কারণ আছে, জমির মূল্য আছে, কেন হচ্ছে না, স্যাটেলাইট শহরের কথা আসছে। আপনারা একটু আগে বলছিলেন যে পরিকল্পনার জায়গাটিও সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং পার্শ্ববর্তী দেশ আমাদের মতো যারা উন্নয়নশীল দেশ, তারাও তো এই জায়গাগুলো অনেক পরিবর্তন এনেছেন। তারা কিভাবে এনেছেন, সেই জায়গাগুলো আমরা দেখছি কিনা, বা আমরা সেই জায়গাগুলো নিয়ে এগোতে চাই কিনা? ধন্যবাদ আদিল ভাই। আদিল ভাই খুব সুন্দর একটা শব্দ উচ্চারণ করেছেন, যে ভ্যারাইটি। হ্যাঁ, ভ্যারাইটিটা খুব ইম্পর্টেন্ট। মানে ভ্যারাইটিটা আমরা কিভাবে ইউজ করব, এখানে কিন্তু একটা বিশাল পরিকল্পনার ব্যাপার আছে। হ্যাঁ, একই গ্রোথ সেন্টারের ভেতরে আমরা ভ্যারাইটি আনবো, নাকি আমরা ডিফারেন্ট জায়গাতে ভ্যারাইটিটা নিয়ে আসবো। হ্যাঁ, যেমন আপনি একটা এ ক্লাস যে বলছেন যে মানে উচ্চবিত্ত, সে কি মধ্যবিত্ত আয়ের মানুষের সাথে থাকবে কিনা। এই যে আমাদের মামুন ভাই খুব সুন্দর কিছু কথা বলছিলেন, যে নিজেকে পরিবর্তন করা বা নিজেকে জানা।
হ্যাঁ, নিজে নিজে আসলে জানা যে আমি আসলে কি চাচ্ছি। আমি যদি মানে জায়গাগুলো ক্ষেত্রগুলো ঠিক করি, আগে আপনি চাইবেন আমি বানাবো, কিন্তু আমার কিন্তু কাজ বানিয়ে দেয়া আপনার স্বপ্নটাকে চাহিদার উপরে এক্স্যাক্টলি নির্ভর করে। আপনি জানেন না আপনি কি চাইছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাঁ, যে আপনি মানে আপনাকে আসলে চাওয়াটাকে আপনাকে একটা ঠিক করতে মানে হবে। সুন্দর করে একটা অবয়ব দিতে হবে যে হ্যাঁ আমি এই চাইছি, বা আমার সক্ষমতা এতটুকু, আমার আমি এই সক্ষমতা অনুযায়ী এটি এক্স্যাক্টলি চাই। আমাদের চাহিদাটা আসলে খুবই মানে সক্ষমতার খুবই সাথে মিলছে না। অতিরিক্ত পরিবর্তনশীল, মানে খুব অল্প সময় আমরা সাংঘাতিকভাবে আমি আজকে যে জবটা করছি, আমি যে আয়টা করছি, আমাকে বুঝতে হবে যে আমাকে একটা একটা স্ট্যাটিস্টিক্স দাঁড় করাতে হবে যে আমি 40-50 বছরে বা 40 বছরের এই আয়ের জীবনে আমি কতটুকু আসলে আমি এফোর্ড করতে পারবো, আমি কিভাবে জীবনটাকে সাজাবো। আমাদের মধ্যে এই জিনিসটার খুব সাংঘাতিক অভাব। হ্যাঁ, আমরা জানি না আসলে আমরা কি চাই। এবং আপনারা আমাদের কথা যদি বলেন, আমরা যারা প্ল্যানার, আর্কিটেক্ট বা আমরা যে টিমটা কাজ করব, যে মানে আপনি এখানে কিন্তু অনেকে আছে, এখানে সম্পৃক্ততা অনেকের রয়েছে। অনেকে আছে, এখানে পরিবেশবিদ আছেন, এখানে মানে অনেকগুলো মানুষ কিন্তু এগুলো নিয়ে কাজ করছে, শুধু আর্কিটেক্ট না, শুধু টাউন প্ল্যানার না, কিন্তু এখানে আমরা শুধু একটা শেপে নিয়ে আসি, বাট টোটাল জিনিসটা কিন্তু আসলে ওনাদের কাজটা কিন্তু আরো আগে। হ্যাঁ, এবং ওনাদের এই ডাটাগুলো, প্রপার ডাটাগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা বলি ফিজিবিলিটি অ্যানালাইসিস, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলো মানে করতে হলে তাহলে ওই ক্লাস অফ পিপল, তাদের সাথে মিশে, তাদের সাথে কথা বলে এই ডাটাগুলো প্রপারলি নেওয়া। এটা কিন্তু 20 বছর পরিবর্তন হয়, মানে 20 বছর শহরের চেহারা একরকম থাকে, 20 বছর তাদের চাহিদা একরকম থাকে, বিভিন্ন রকম মানুষ ঢাকায় ঢুকছে বা চিটাগাংয়ে যাচ্ছে, এই যে বিষয়টা তাদের। হ্যাঁ, আপনি ভাষান থেকে একটা জিনিস তৈরি করলেন, আসলে কিন্তু ওটা 20% ব্যবহার হচ্ছে না, 20% ব্যবহার হচ্ছে না। তাহলে আমার তো সরকার ব্যয় করলেন, জায়গা নষ্ট তাই হলো, না? কি হলো তাহলে? তো এগুলো কিন্তু এই এফেক্টটা কিন্তু আমার উপরে পড়ছে, একজন মানে দেশের নাগরিক হিসেবে আমার আয়ের উপরে কিন্তু ওই প্রেসারটা পড়েছে, তাই না? ওই জিনিসটা তৈরি করতে মানে ওনাকে ভর্তুকি দিতে হয়েছে, এই ভর্তুকির টাকাটা কোত্থেকে জনগণের অর্থ দিয়ে তো সেটা হচ্ছে। আমাদের টাকা থেকেও কিন্তু ওই জিনিসটা যাচ্ছে, তার মানে আমার ডেভেলপমেন্টটাও কিন্তু এক জায়গায় আটকে গেল। ঠিক আছে, তার মানে আমাদের পলিসিতে সাংঘাতিকভাবে একটা গ্যাপ আছে, এবং এই পলিসির জায়গাগুলো প্রশ্ন মানে জবাবদিহিতা জায়গাগুলো নেই। আজকে যদি মামুন ভাই, ওনার রাইট আছে, উনি আমাকে প্রশ্ন করবে বা এই টিমকে প্রশ্ন করবে যে এই জায়গাগুলো এরকম কেন হলো, এটা কেন না হলো, এই প্রশ্ন উত্তরের জায়গাগুলো আমাদের একদম জিরো, কমপ্লিটলি জিরো। শান্তাপা, এই যে যেটা মামুন ভাই বলছিলেন যে আমরা কৃষি অর্থনীতির উপর এখনো অনেকটা আমাদের নির্ভরতা আছে, এখনো গ্রামীণ অর্থনীতির উপর অনেক ভেরি ডিপেন্ডেন্ট। নাইস, খুবই ভালো পয়েন্ট। আপনি শোনেন একটা জিনিস, যে আপনি ঢাকা শহর না, আপনি শহর মানে নগর শহরগুলোকে বাদ দিলাম, আপনি যদি মনে করেন আপনাকে তো ডেভেলপমেন্ট মানে আপনাকে টাউন ডেভেলপমেন্ট করতে হবে, তাই তো? সেটা পাহাড়ের ভিতরে কিন্তু টাউন ডেভেলপ করা পসিবল, ইজন্ট ইট? শুধু ঢাকাই হতে হবে নট নেসেসারি। আপনি সমস্ত সুযোগ সুবিধা, গ্রোথ সেন্টার, দেশব্যাপী আমাদের ছড়িয়ে দিতে মানে হবে। যে আপনাকে একটা সমস্ত সুযোগ সুবিধা দিয়ে একটা টোটাল টাউন ডেভেলপ করা। এটা যদি কনসেন্ট্রেটেড একটা এরিয়া হয়ে যায়, এর বাইরের সমস্ত এরিয়া হয়ে যাবে আপনার কৃষি জমি অথবা এই ধরনের কাজের জন্য। তার মানে তাদেরকে ওই সুবিধাটা ওই ঘরের মধ্যে দিতে হবে আগে। এই যে জায়গার প্ল্যানিংটা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা হচ্ছে যে আরেকটা প্রসঙ্গ এসেছিল মামুন ভাই, যেটা বলছিলেন যে এই যে কার কাছ থেকে ফ্ল্যাট কিনছি, সে আমাকে আদৌ বানিয়ে দিচ্ছে কিনা বা সঠিক উপায়ে বানিয়ে দিচ্ছে কিনা, ওই যে প্রশ্নের উত্তরে জায়গাগুলো নেই। আর আমরা একেবারেই অসচেতন, আমরা বাংলাদেশের মানুষ, আমি বলবো আমরা খুবই অসচেতন আসলে। আমি যে জিনিসটা কিনবো, আমি জানি আমি যখন আমি সামর্থ্য অর্জন করছি কেনার জন্য, আমি আসলে ঠিকমতো ওটাকে যাচাই করে নিচ্ছি না। যাচাই করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যেটা কিনছেন এটা আপনার অধিকার, আপনার প্রত্যেকটা কাগজ ঠিক আছে কিনা। আপনি যদি প্রতিবাদ করেন। শান্তাপা, আমার এখানে একটি প্রশ্ন আছে। আমি একজন ডেভেলপার থেকে জমি বা ফ্ল্যাট কিনছি, ফ্ল্যাটের কথাই ধরি, আমাকে যে প্ল্যানটা দেওয়া হচ্ছে এটি কি সঠিক কিনা আমি কিভাবে জানবো? যে গুণগত মান ঠিক রেখে বিল্ডিংটি করার কথা ছিল সেটি করা হচ্ছে কিনা আমি কিভাবে দেখবো? আমি গ্রাহক হিসাবে দেখছি, চাকচিক্য দেখছি, সুন্দর, আমি টাকা দিয়ে চলে আসছি। আবার অনেকে সময় মতো বুঝিয়ে দিচ্ছেন, অনেক ধরনের বিষয় আছে। এক্স্যাক্টলি, আমি এই জায়গাগুলো কিভাবে সে
বুঝে নিতে পারে বা সে কিভাবে আরো সচেতন হতে খুব পারে? মজার ব্যাপার কি জানেন, আপনি চাইলে আপনার রাজুক নাম্বারটা মানে ওইটা যে অ্যাপ্রুভাল নাম্বার, আপনি চেয়ে ওটার ভেতর আপনি নিজে ইন্টারনেটে ঢুকে আপনি আপনার অ্যাপ্রুভাল শিটটা দেখতে পারেন যে উনি আমাকে যেটা দেখাচ্ছেন। এবং এই ডিজিটাল সঠিক কিনা? বাংলাদেশের সুযোগটা নেই না কেন, আমরা নেই, আমাদেরও তো দেখি সচেতন না, হতে আমরা হবে। দেখি না কোথায় কোথায় কারণ আমি যদি ওখানে বসবাস করি আমার তো জীবন নিরাপত্তার একটি বিষয় আছে। হ্যাঁ, অনেক কিছু ডিজিটাল হয়ে গেছে। কিন্তু আমরা আর্কিটেক্টরা যখন একটা প্ল্যান সাবমিট করছি, আসলেই মানে এটা খুব প্রশংসনীয় যে আমার মেসেজ আসছে, আমি যতক্ষণ না কনফার্ম করছি যে এই বিল্ডিংটা আমি ডিজাইন করেছি ততক্ষণ পর্যন্ত ওনারা Approve কিন্তু হচ্ছে না। ওটা অ্যাপ্রুভ হচ্ছে না। আচ্ছা আচ্ছা। তার মানে আগে যে একটা বিষয় ছিল, কিন্তু অনেকেই সিগনেচার নকল করতে পারতো, এই করতো সে করতো, এই জিনিসগুলো কিন্তু একেবারেই বলতে পারেন স্টপ পর্যায়ে এখন আছে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আপনাকে কনফার্ম করতে হচ্ছে। আমাকে এটা কিন্তু লাইবিলিটি, এবং আমার আপনার liability-ও থেকে যাচ্ছে। হ্যাঁ, লাইবিলিটি থেকে যাচ্ছে। তার মানে ওই জিনিসগুলো এখন কিন্তু সুযোগটা কমে কম, আসার সুযোগ অনেক আছে। কম। তার মানে আপনি যখন একটা ফ্ল্যাট কিনবেন, আপনি চাইলে আপনি ওই ডেভেলপারের কাছে আপনি আপনার ডাটাটা নেন। আমার রাজু, এই যে আপনি কতখানি ডেভিয়েশন করছেন, মানে কতটুকু জায়গা ছাড়ার 1 ইঞ্চি কথা। ডেভিয়েশন মানেই এটা ক্রাইম। ঠিক আছে, এখন আমরাও কিছুটা আসলে বললাম না, আমরা কি চাই আমরা জানি না। আমি জানি আমি 1.5 কাঠার উপর একটা বাড়ি হচ্ছে, সেটার মধ্যে একটা ছোট্ট একটা ফ্ল্যাট 600-200 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনছি, একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট কিনছি, কিন্তু চাইছি যে না একটু বারান্দাটা আরেকটু বড় হোক বা অমুক হোক। আমি কিন্তু জানি আমার এতটুকু টাকা, আমার এতটুকু সম্ভব, কিন্তু আমি মানে ইন্সপায়ার করছি বা ইনসিস্ট করছি তাকে আরেকটু জায়গা দেওয়ার জন্য। এই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন আনতে হ্যাঁ হবে। অনেক বেশি আমাদের সচেতন হওয়াটা জরুরি। জি। মোহন ভাই, আমরা আলোচনার শেষ দিকে অবশ্যই মানুষের সারা জীবনের স্বপ্ন, মৌলিক অধিকার, অনেকগুলো বিষয় এসছে, পরিকল্পনার জায়গাও এসছে। এই জায়গা থেকে অবশ্যই উত্তরণের জায়গা খুঁজতে হবে। আমাদের শুধু বাংলাদেশের সমস্যা না, আবাসন পৃথিবীব্যাপী প্রত্যেকটি দেশের জন্য আসলে একটি চ্যালেঞ্জ। তারপরেও তো তারা সেটি সমাধান করছেন বা করার চেষ্টা করছেন। আমাদের এই জায়গাগুলো আসলে আমরা সামনের দিনগুলোতে আসলে কিভাবে সকলকে সমন্বয় করে আসলে এই জায়গাগুলো উতরে যেতে পারি? আমি তো সবসময়ই বলি সেটা হচ্ছে যে সর্ষের মধ্যে যে ভূত, সেই ভূতটাকে আগে তাড়াতে হবে। কারণ হচ্ছে আপনি একটু আগে ঠিকই বলেছেন যে এখন ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে আমরা অনেক তথ্য উপাত্ত আমরা খুব সহজে পাই। কিন্তু আপনার কি মনে হয় পুরো ঢাকা শহরে মাত্র 2টি ভবন অবৈধভাবে নির্মিত হয়েছিল, একটি র্যাঙ্কস ভবন আর একটা বিজিএমই এর ভবন? এর বাইরেও তো আরো অনেক ভবন এবং লেক দখল করে, গুলশান লেক, বনানী লেক, বাড়িধারা লেক, এগুলো দখল করেও ভবন। তাকে দেখবে কে, দেখার দায়িত্ব কাদের? কিন্তু আমরা তো একটা ড্যাপ জিনিস 1 যদি করছি, বলি ড্যাপ যে 2 করছি, এগুলো কাজে আসছে আমি তো কি? মাঝে মধ্যে বলি যে 999, যেটি আমরা দুর্যোগে দুঃসময়ে যাদের দ্বারস্থ হই, এই 999কে আরেকটা সুযোগ দেওয়া উচিত। এই শহরে কারা 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 কত শত মানুষ বা কত হাজার মানুষ প্লট এবং ফ্ল্যাট কিনে প্রতারিত হয়েছে। হ্যাঁ, নাকে সরষের তেল দিয়ে ঘুমান বলার পরে ঢাকা কিন্তু ঢাকা। এই যে নানা ধরনের চটকদার বিজ্ঞাপনের মধ্য দিয়ে আমরা খাল বিল নালা বিক্রি করে দিলাম এবং বহুতল ভবন, কিন্তু অ্যাপার্টমেন্ট, যারা নানা কিছু যারা করলাম। বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা ওগুলো করছে, আমি তারা সেই কি দিকে না যাই, তারা- কারণ এদের অঙ্গ প্রত্যঙ্গ বা এত হাত বেশি পা শাখা শক্তিশালী। প্রশাখা এত বেশি এবং এত বেশি প্রকট আকারে বিন্যস্ত হয়েছে যে আপনি চাইলেও এই জায়গাটা, এটা হচ্ছে সাপ লুডু খেলার মতো। আপনি নিচ থেকে শুরু করবেন, খুব দ্রুত উপরে চলে যাবেন, আর পতনটা হবে যখন প্রতারিত হবেন খুব দ্রুত। খুব মজার একটা ব্যাপার কিন্তু, যে আপনি স্বপ্নটা আপনাকে এমনভাবে দেখাচ্ছে। আপা কিন্তু বলেছে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মানে হুমজিকাল সিদ্ধান্ত নেই, হঠাৎ করে কিছু টাকা হয়ে যায়, মনে করি দ্রুত ইনভেস্টমেন্ট করতে না পারলে এই টাকা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি বিনিয়োগ করি। তো বিনিয়োগ করার জন্য হাই হাই কোম্পানির কাছে বেশি লাভের জন্য দেই না। তারপরে এরকম একটা কোনো যাচাই বাছাই ছাড়া কোনো একটা প্লট, কোনো একটা ফ্ল্যাট বিক্রেতার কাছ থেকে কিনি, তারপরে দেখা যায় কাগজপত্রে ভেজাল। 5 বছরে যদি দেওয়ার কথা 20 বছরও পাচ্ছে। হ্যাঁ, পাচ্ছে না। এটা তো একটি, তো এক্ষেত্রে আমি তো বলবো যে ক্রেতা বিক্রেতা দুই পক্ষকেই সজাগ এবং সতর্ক থাকতে হবে, বিনিয়োগকারীকেও সজাগ সতর্ক থাকতে হবে, সবার উপরে একটি আইনি কাঠামোর মধ্যে তাদেরকে রাখতে হবে। কেউ যেন মনে না করে যে আমি অজগর সাপ, আমি সব গিলে খাবো। কেউ যেন মনে করতে না পারে জনগণ নিরীহ প্রজাতি, তাদের বোধহয় বলার ভাষা নাই বা বলবার কোনো ক্ষমতা ভাই দেখেন, আমরা সরকারের কিন্তু সদিচ্ছা আছে। যারা ভূমিহীন বা গৃহহীন তাদেরকে সরকার সারা দেশব্যাপী, যেটা আদিল সাহেব বলছিলেন, ঘর করে দিয়েছেন। সেখানেও নানা ধরনের অভিযোগ এসছে, ভালো অনেক জায়গা আছে। সরকারের সদিচ্ছার জায়গাটা যারা বাস্তবায়ন করছেন তারা কতটুকু সচেষ্ট আছেন? দেখেন, এই আবাসন তো এখন
তিনটা ধাপে বাংলাদেশে। একটি হচ্ছে আপনি উত্তরাধিকার সূত্রে যে সম্পদ, সেই জায়গায় একটি হচ্ছে সরকার নিজস্ব অর্থায়নে নিজস্ব জমি, এই জমি কিন্তু আবার খাস জমি, আপনার জমি বা সে অধিগ্রহণ করে নিচ্ছে, এই একটি দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপটা যেটাকে আমরা বলি যে বেসরকারি যে জায়গা, যারা জমি কিনে ভবন তৈরি করছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বাড়ি করে দিয়েছেন এবং অনেক ভবন তৈরি করেছেন। তার মধ্যে 300-350 ভবনের ধরেন নানান কারণে ফাটল ধরতে পারে, নানান কারণে বা মানে ষড়যন্ত্র হতে পারে, কারণ এই গভর্নমেন্টের বিরুদ্ধে তো গভর্নমেন্টের নীতি নির্ধারকদের যারা কাজ করে তাদের অবহেলা। আর আপনি তো বললামই যে ধরেন প্রশাসন, আমলা সহ নানান সেক্টর, সেখানে একটি সুযোগ সন্ধানী দুর্নীতিবাদ চক্র থাকে, যাদের 3 পুরুষ কোথায় কি ছিল তা জানি না, তবে তাদের পরবর্তী জেনারেশন যে বাইরে মোটামুটি ঠিক ঠিকানা নিশ্চয়তা করে ফেলেছেন, এগুলো তো পরিষ্কার। আর এগুলো এখন আর কোনো কিছুই লুকোচুরির ব্যাপার নাই, কারণ সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে 2 দিন আগে বা 2 দিন পরে। আপনি ওই ঐশ্বরিয়া রায়ের সম্পদ কোথায়, এজন্য তাকে জবাবদেহি করতে হয়, হচ্ছে না? তো তার মানে হচ্ছে তুমি গ্ল্যামার গার্ল, তুমি নায়িকা এই বলে আইনের ঊর্ধ্বে। আমাদের দেশেরও তো অনেকের নাম আসছে, কিন্তু পার্থক্য হচ্ছে তাদের জবাবদিহিতের জায়গাটা এখনো সেইভাবে নিশ্চিত করা যাচ্ছে না। কিন্তু সরকারের যে কথাটা আমি বলি, সরকারের আন্তরিকতায় ঘাটতি নেই, কারণ অনেক মানুষ সত্যি আজ থেকে 15-20 বছর আগে আপনি মঙ্গা শব্দটা যেভাবে শুনেছেন, গৃহহীনের যে মানে পরিসংখ্যান আপনার কাছে ছিল, তার থেকে তো আমরা অনেক এগিয়ে। আমরা যেমন আপনি কালকে না পরশুদিন খবরের কাগজে দেখেছেন দেশে কোটিপতির সংখ্যা বেড়ে গেছে, এটাও যেমন সত্য। দেশে দুর্নীতিবাজের সংখ্যা বেড়েছে, এটাও যেমন সত্য। আবার মানুষের আর্থ সামাজিক ব্যবস্থাপনারও অনেক উন্নতি হয়েছে, এটাও সত্য। এখন কিন্তু এই ঢাকা থেকে আর পঞ্চগড়ে কম্বল নিয়ে দৌড়াতে হয় না, এটাও কিন্তু সত্য। এখন পঞ্চগড়েও দেখবেন একটা মানুষ এখন শীতের জন্য তার কষ্টে হাহাকার করছে না। এই যে উন্নয়ন, এই উন্নতি, এটা কিন্তু মেনে নিতে হবে। কিন্তু যেটা হচ্ছে যে বাসা বাড়ি, ঘর বাড়ি, ঠিকানা আমার, যেটা আমরা বলি, সেইটা নিশ্চয়তা দেওয়ার জন্যে আমাদের যে সেক্টরগুলো কাজ করছে, আমি আবারও বলি, রাজুকের কি রাইট? আমার টাকা তার কাছে থাকবে এবং সে সেই টাকা ব্যাংকে এফডিআর করে রাখবে। মানে আমি প্লটের জন্য আবেদন করব বা আমি একটা জিনিসের জন্য তার কাছে আবেদন করব, আমার টাকা তার কাছে থাকবে, সেই টাকার সে কোনো লভ্যাংশ আমাকে দিচ্ছে না, সে আরেকটা জায়গায় ফিক্সড ডিপোজিট করে লাভটা তিনি নিচ্ছেন, তাই না? এই যে মানে যারা এই জায়গাগুলো দেখেন, গ্রায়ন, গণপূর্ত, রাজুক, তারপরে এগুলো তো সরকার এই সব প্রতিষ্ঠান দিয়ে কাজগুলো করাচ্ছে, তাই না? আপনি বস্তিবাসীদের ফ্ল্যাটে বস্তিবাসী কতজনকে দিলেন, সত্যি কতজন বস্তিবাসী, সেইটা আপনার যাচাই বাছাই করার জন্য খুব কঠিন কাজ নয়। এখানে আপনার ওয়ার্ড কাউন্সিলর আছে, তাকে বলেন স্থানীয়, হ্যাঁ, এবং সেই ওয়ার্ড কাউন্সিলর দুর্নীতি পরায়ণ কিনা সেটা দেখার জন্য আপনি একটা ছায়া কমিটি করেন। অনেক কিছুই করা সম্ভব। আরেকটা কথা আমি সবসময় বলি, উচ্ছেদ সমাধান না, সমাধান হচ্ছে পুনর্বাসন। আপনি ঢাকা শহরে একসময় বস্তির নগরী ছিল, একসময় খাল বিল নদী নালায় ঢাকা ছিল, আজকে খাল বিলীন, খাল নাই। এখন খাল উদ্ধারে উদ্যোগ বারবার শুনছি, খাল আর উদ্ধার হবে না। এই জীবদ্দশা আমরা আর দেখব না, বরঞ্চ আমরা আশেপাশের নদীগুলো আগে বলতাম বুড়িগঙ্গা দূষিত, এখন শীতলক্ষা দূষিত, এরপরে দেখবো একদিন তুরাগ শেষ, বাকি যেটুকু আছে সেটাও খুঁজে পাওয়া যায়। তার মানে দূষণের মাত্রা বাড়বে, তার মানে আমাদের ভূমি কমবে, তার মানে আমাদের এই ভূমিগুলো এই নানা জায়গায় নানাভাবে দখলে চলে যাবে নানাজনের প্রভাবশালীদের কাছে। আর আমরা এর মধ্যে যারা লড়াই করে টিকে যাব, আপনি, আমি বা আমরা, যারা একটু বুদ্ধি টুদ্ধি চিন্তা ভাবনা নানান কিছু করে হয়তো একটা ফ্ল্যাট কিনে ফেলবো, যদি বিচক্ষণতার সাথে কিনে ফেলতে পারি তাহলে বেঁচে গেলাম। আর যারা হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে করবে, তারা ধরা খাবে। আমি বলি, ডক্টর তারেক শামসুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নামকরা শিক্ষক ছিলেন, উনি মারা গেছেন। উনি মোহাম্মদপুরে একটি ফ্ল্যাট কিনেছিলেন, সেই ফ্ল্যাট উনি ওনার জীবদ্দশায় পাননি। তারপরে উনি এই উত্তরায় রাজুকের ফ্ল্যাট কিনেছিলেন এবং উনি মারা গেছে। ওই ফ্ল্যাটটা উনি দেরিতে হলেও বুঝে পেয়েছিলেন এবং সেই ফ্ল্যাটেই কিন্তু উনি একা থাকতেন। সেই রাতে মৃত অবস্থায় তাকে পরের দিন উদ্ধার করা হয়। তার মানে একটি মানুষের জীবদ্দশায় তার
একটি আবাসন যে মৌলিক যে স্বপ্নটি, মৌলিক যে অধিকারকে অধিকারটি, দুইবার দেখতে হলো, একবার টাকা দিতে হলো, সেই টাকা প্রতারিত হলেন প্রতারিত, এবং তারপরের বার কিন্তু ভোক্ত করতে পারলেন না। হ্যাঁ, তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সদিচ্ছাটা শুধুমাত্র সরকারের থাকলে হবে না, সরকারের আশেপাশে যারা থাকেন তাদেরও থাকতে হবে, সম্পৃক্ত যারা রয়েছে, তারপরে অন্যান্য যে সেক্টর কর্পোরেশন গুলো তাদেরও থাকতে হবে। আপনি পরিষ্কার ভাষায় যদি বলি, সত্যি সত্যি কি জানেন, আমরা অনেক অনেক এগিয়ে যাচ্ছি অনেক অনেক ক্ষেত্রে, কিন্তু আমরা সমান্তরাল গতিতে আমাদের কেউ কেউ দুর্নীতিতেও এগিয়ে যাচ্ছে। এই দুর্নীতিটা যদি আমরা লাগাম টেনে ধরতে পারতাম, দুর্নীতিবাজদেরকে যদি লাগাম টেনে ধরতে পারতাম, তাহলে আমার মনে হয় স্বচ্ছতা, জবাবদিহিতা, অন্য যে আমাদের মৌলিক অধিকারগুলো অনেকটাই আমরা নিশ্চিত করতে পারতাম। জি, ডক্টর আদিল, আমরা শেষ দিকে চলে এসেছি এবং এই যেটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে সরকারের যে পরিকল্পনা, প্রত্যেকটা মানুষের একটি নিরাপদ বাসস্থান, আমাদের মৌলিক অধিকার, মৌলিক চাহিদা, সেটি পূরণে আসলে সকলে মিলিয়ে আমাদের কাজ করতে হবে এবং পরিকল্পনা থাকবে, পরিবর্তিত হবে যুগের সাথে তাল মিলিয়ে, কিন্তু কঠোরভাবে সেটি বাস্তবায়নের জায়গাটাও আমাদের নিশ্চিত করতে হবে। এবং এই যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকলেই তো দেশের জনগণ, সকলের যেন নিরাপদ আবাসন আমরা নিশ্চিত করতে পারি, সেই জায়গাটার প্রত্যাশা দিয়ে যদি আলোচনা শেষ করেন। আসলে আমাদের করণীয় অনেক কিছু আছে। আমাদের এই যেটা আধুনিক নগর পরিকল্পনায় এখন কিন্তু ওই যে অনেক দূর এগিয়ে ইকুইটেবল সোসাইটির কথা চিন্তা করা হয়। আগে যেমন আমাদের যে সরকারি যে হাউজিং প্রকল্পগুলো ছিল, দেখবেন যে 10 কাঠার জোন আলাদা, 5 কাঠার জোন আলাদা, 7 কাঠার জোন আলাদা, এভাবে আলাদা আলাদা করে ফেলা, সেগ্রিগেটেড প্ল্যানিং। এখন কিন্তু বলা হয় যে একটা জোনের ভিতরে বিভিন্ন ইনকাম গ্রুপের লোক থাকবে, ইকুইটি নিশ্চিত করার জন্য। তার মানে একটা জোনে 10 কাঠার প্লটও থাকবে, 7 কাঠা, 3 কাঠা, 2 কাঠা, যেন সেখানে যে কোনো ফেসিলিটি, খেলার মাঠ হোক, পার্ক হোক, বা যে কোনো ফেসিলিটি সবাই যেন পায়। ইভেন একটা ফ্ল্যাট যদি করা হয়, সেই ফ্ল্যাটে কিন্তু সবগুলো সাইজ 2000 স্কোয়ার ফিট হবে না, 2000ও থাকবে, 1000ও থাকবে, 1200 থাকবে, 700 থাকবে, 500 থাকবে। এই যে প্ল্যানিংয়ের যে আধুনিক ধারণা, সেটা কিন্তু ইনক্লুসিভ প্ল্যানিংয়ের কথা, যেটা এসডিজির কথা বলছিলাম, সেগুলো নিয়ে চিন্তা করা হচ্ছে। আমরা সেখান থেকে অনেক দূরে আছি। এখনও আমরা চিন্তা করতে গেলে, যেমন আমরা রাজুকের উত্তর অ্যাপার্টমেন্ট, এগুলো যেটা নিম্নবিত্তের নাম দিয়ে সবগুলো 1600 স্কোয়ার ফিট, সেখানে 16র পাশে 1200 নাই, যেই টার্গেট 800 নাই, 400 নাই, কিন্তু এই জায়গাতে আছি। তার মানে আমরা এত বছর পরেও প্ল্যানিংয়ের মূল এসেন্সই যেতে পারছি না। আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে, ইভেন আমরা যখন চিন্তা করি সবই ঢাকা কেন্দ্রিক। যেমন ইন্দোনেশিয়াতে হাউজিংয়ের প্ল্যানিংয়ের ক্ষেত্রে একটা বলা হয়, আপনি যখন কোনো একটা প্রজেক্ট নেবেন বা কোনো একটা টার্গেট গ্রুপকে টার্গেট করবেন, তখন সেটা সারা দেশের সকল ডিস্ট্রিক্টে করতে হবে। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ এখন যদি বলি যে ঢাকাতে নিম্নবিত্তদের জন্য ফ্ল্যাট দেওয়া হচ্ছে, আপনি দেখবেন সারা বাংলাদেশে নিম্নবিত্ত বা যারা ঢাকায় গেলে তো মানে আমরা একটা ফ্ল্যাট পাবো, সবাই মানে এখানে চলে আসবে। তার মানে এই ধরনের প্রকল্প ঢাকায় যেমন শুরু করতে হবে, সাতক্ষীরা, বরগুনা, মানে লালমনিরহাট, খুলনা, সব জায়গাতেই আমাদের এই ধরনের অ্যাফোর্ডেবল হাউজিং সেই এলাকার জন্য, সেই এলাকার নিম্নবিত্তরা যেন পায়। তার মানে এইভাবে প্ল্যানিংটার যে আধুনিক ধারণায় সকল জায়গাতেই আমরা প্রতিটা এলাকার যে সেই এলাকার প্রয়োজন অনুযায়ী সেইগুলো আমাদের তৈরি করতে হবে। এখন ঢাকা কেন্দ্রিক চিন্তার বাইরেও ডিসেন্ট্রালাইজড হয়েছে যদি আমাদের কোয়ালিটি হাউজিং যদি ঢাকার বাইরে তৈরি করতে পারি, সাথে সেই এলাকার ইকোনমি জেনারেট করার জন্য কিছু অ্যাক্টিভিটি তৈরি করতে পারি, তাহলে ঢাকায় এসে বস্তিতে থাকার মতো এই ধরনের দুর্বিষহ জীবনে আসার জন্য প্রত্যাশা করে না। এই জন্য আমরা মনে করি সরকারের কিন্তু হাউজিং পলিসিতে সব কথা সুন্দর করে লেখা আছে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। হ্যাঁ, আমরা জানি আধুনিক ধারণাটা কি, কিভাবে করলে সমাজের সবাইকে হাউজিংয়ের মতো মৌলিক জিনিসটা আমরা এনশিওর করতে পারবো। আমাদেরকে সেটা বিলিভ করতে হবে যে সরকারের সেই দায়িত্বটা আছে। এখন সেই জন্য প্রাইভেট সেক্টরকে গাইড করা, প্রাইভেট সেক্টরও চায়, কারণ বিজনেস মডেল আছে, আপনাকে কিন্তু বিনামূল্যে কেউ থাকতে চায় না। ইভেন আমার যারা দরিদ্র প্রান্তিক লোক, তারও কিন্তু একটা মাসিক ইনকাম আছে। তার মানে আমরা যদি মনে করি প্রাইভেট সেক্টরকে সঠিক পলিসির মধ্যে, সঠিক ফাইন্যান্সিংয়ের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে আইদার প্রাইভেট সেক্টর বা পিপি মডেলে আমরা কিন্তু এগুলো করতে পারি। আমরা মনে করি আমাদের রাষ্ট্র 50 বছর পর এখন আর শিখবার কোনো মানে স্থান নেই, এখন আমাদেরকে অ্যাপ্লিকেশন করার সময়, আর যাকে যেই কাজ সেটা করতে দিতে হবে। যেমন আমাদের ন্যাশনাল হাউজিং অথরিটি আছে, তারা হাউজিংয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত, তারা কিন্তু অনেক প্রজেক্টে ব্যর্থ হয়েছে। এই যে আমাদের মাউন্ট ভাইজি বলছিলেন যে এনএইচের প্রচুর প্রজেক্টে 15-20 বছর কোনো ডেলিভারি নাই, কিন্তু তারপরেও তাদেরকে কীভাবে শক্তিশালী করা যায়। আবার রাজুকের কাজ হচ্ছে তারা ডেভেলপমেন্ট কন্ট্রোল করবে, তাকে আবার হাউজিংয়ের কাজে দিয়ে পূর্বাচল সম্পৃক্ত করা হবে না। এই জন্য যার যেই কাজ তাকে সেই কাজেই এঙ্গেজ করতে হবে। আর আমাদের প্ল্যানিং দরকার, আমাদের ডিসেন্ট্রালাইজেশন অফ স্যাটেলাইট টাউনের কথা আমাদের আপা বলছিলেন, স্যাটেলাইট টাউনগুলো কোথায় কোথায় তৈরি করা যেতে পারে, সেখানে আবার ফেসিলিটি দেয়া। স্যাটেলাইট টাউনে যদি ঢাকার মধ্যে গিঞ্জি পরিবেশে আপনি যাবেন না, আপনি স্যাটেলাইট টাউনে তখনই যাবেন অনেক উন্মুক্ত পরিবেশ। আপনি ভাববেন যে সেন্ট্রাল সিটিতে প্রকৃতি পরিবেশ যে সুযোগ সুবিধা। আমাদের দুঃখ হচ্ছে যে আমরা স্যাটেলাইট টাউনে যদি যানবাহন ঢাকার চেয়ে দূরে সাভারে গেলে সেই ঢাকার পরিবেশ, তাহলে আপনি ভাবেন তাহলে আমি কেন সাভারে থাকবো, তাহলে আমি ঢাকাতেই একটু
ভাড়া একটু বেশি দিয়ে থাকে। তার মানে প্ল্যানিংয়ের যে আইডিওলজি, যে আমরা যখন ডিসেন্ট্রালাইজ করব তখন আমরা অনেক বেশি ফেসিলিটিস, অ্যামিনিটিস, এনভায়রনমেন্ট দিব, সেটা আমরা মেনটেন করতে হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে যে ঢাকার যেই ভুল সেটা আপনি সাভারে যেমন পাবেন, আপনি লালমনিরহাটের সিটিতে গেলেও দেখবেন যে এই মানে প্ল্যানিংয়ের সমস্যা, কুমিল্লাতে সেই সমস্যা। আমরা কিন্তু প্ল্যানিংয়ের যে আইডিয়ালিস্টিক জায়গা থেকে যেটা আমরা করতে পারতাম যদি সরকারের সেই ভিশনটা সবাইকে দেখাতে পারতো। এখন ঢাকা ধ্বংস হচ্ছে, ঢাকার বাইরে চিটাগাং এখন ধ্বংস হচ্ছে, কুমিল্লাও ধ্বংস হচ্ছে, আমার সিটি ব্রাহ্মণবাড়িয়া, সিলেট কোথায় ধ্বংসযোগ্য নেই। কিন্তু মনে করি সরকারকে কোথাও কোথাও একটু বোল্ড স্টেপ নিতেই হবে, যে কোথায় কোন জায়গাতে কতটুকু ধারণ ক্ষমতা আছে, সেই ধারণ ক্ষমতা অনুযায়ী কোন বাড়িগুলো কীভাবে ডিজাইন করা যায়। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট মনে মনে বলা দরকার, আমাদের অনেকের কাছেই হাউজিং এবং ল্যান্ডটা হচ্ছে বৈষম্য তৈরি করার রাইট। মানে আপনার যদি একটা ল্যান্ড থাকে শহর এলাকাতে, আপনার রাইট হচ্ছে আপনি সেখানে নিজের আবাসনটা করবেন। আপনি যদি একটা আপনার ধরেন একটা প্রপার একটা ল্যান্ড আছে, সেখানে যদি আপনি বাড়ির মালিককে যদি 10 তলা বিল্ডিং করলেন, আপনার রাইট ছিল 2 তলা, বাকি 8 তলা দিয়ে যখন আপনি ভাড়া পাবেন, আপনি সমাজে ধনিক শ্রেণী তৈরি হবে। কিন্তু পৃথিবীর কোথাও এইভাবে রাইটটাকে এক্সক্লুসিভলি দিয়ে একটা শ্রেণী তৈরি করা হয় না। যার ল্যান্ড আছে সে এবং সেই পরিবার ধনিক পরিবার। আবার আপনি সমযোগ্যতা সম্পন্ন, আপনার বাবার জমি নাই, আপনি হচ্ছে প্রান্তিক লোক, আপনাকে তার জমিতে ভাড়া দিয়ে থাকতে হবে। হাউজিং, ল্যান্ড ম্যানেজমেন্ট ডিসপ্যারিটি তৈরি করার জন্য টুল না হয়। দুঃখজনকভাবে আমাদের সমাজে এই হাউজিংটা একটা ডিসপ্যারিটি তৈরি করার টুল। আমরা মনে করি সরকারকে সোশ্যাল জাস্টিস, ইকুইটির জায়গায় আসতে হবে। এই জন্য ল্যান্ড প্রাইস থেকে শুরু করে কীভাবে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের জন্য সরকার ল্যান্ডের ব্যবস্থা করবে, হয়তো ডেভেলপমেন্টের প্রাইভেট সেক্টর হবে, এই ধরনের মডেলে যেতে হবে, তাহলে সমাধান। স্বাধীনতার 50 বছর এবং জন্ম মুজিব শতবর্ষ আমরা পালন করছি, মানুষের নিরাপদ গৃহ আমরা নিশ্চিত করতে যাচ্ছি। অবশ্যই সেই জায়গাগুলো আমাদের ভাবতে হবে। একেবারে শেষ দিকে শান্তা যাবার আগে যদি শেষ করতে চাই, আমরা পরিকল্পনা, বাস্তবায়ন, আমাদের সচেতনতা সব কিছুরই প্রয়োজন আছে, সরকারের সদিচ্ছা আছে এবং অবশ্যই যারা উদ্যোক্তা এখানে কাজ করছেন তাদেরও অনেক অবদান আছে। ভালোভাবেই তারা কাজ করছেন, অনেকে হয়তো বা অনেকে ব্যত্যয় ঘটাচ্ছেন। সকলকে নিয়েই আমাদের এই সমস্যার সমাধান করতে হবে, সেই জায়গাটায় প্রত্যাশা দিয়ে আলোচনা শেষ করতে চাই। আমি আসলে অসম্ভব পজিটিভ মানুষ, আমি আশাবাদী, সবসময় পজিটিভলি আমি কথা বলি। আমি একটা জায়গায় একটু বলবো যে খুব দ্রুত ডেভেলপমেন্টে না যেয়ে ফাইন্ডিংসটা বের করা একটা প্রকল্প দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা থেকে পজিটিভ নেগেটিভগুলো আলোচনা যেন পরবর্তী প্রকল্পের জন্য মানে একটা এক্সাম্পল হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যে ভাসান টেকের প্রকল্পটা কেন ফেল করলো, এটা একটা মানুষকে দিয়েও কিন্তু মানে রিসার্চ করে ফেলা যায়। এই যে রিসার্চের জায়গাটা, এই যে অ্যানালাইসিসটা, এই অ্যানালাইসিসটা কিন্তু অনেককে মিলে একটা টিম ওয়ার্ক করে তৈরি করা। এখন আমার কাছে মানে আর্কিটেক্ট হিসেবে, স্পেস ডিজাইনার হিসেবে, আমি এনভায়রনমেন্ট ডিজাইন হিসেবে আমি আমার কাছে মনে হয় কি, আমি যদি নিম্নবিত্ত আয়ের একটা মানুষ হই, আমাকে যদি আপনি ভাসান টেকে রাখতে চান, তাহলে আমাকে আরেকটা অপশন আপনাকে অফ করে রাখতে হবে। হ্যাঁ, আপনাকে আমি যেমন ইসলামেও থাকার সুযোগ আছে, আমি আবার ওই ভাসান টেকের ওই ফ্ল্যাট আমাকে যখন আপনি অপশনই রেখে দিবেন, তখন আমি ওটা ভাড়া দিব অথবা ওটা বিক্রি করতে চাইবো, আমি কিন্তু ওই বস্তিতেই থাকতে চাইবো। তার মানে আপনাকে স্ট্রিক্ট হইতে হবে। প্রকল্প, যে কটা প্রকল্প নেওয়া হবে, এই প্রকল্পগুলো বাস্তবায়ন হওয়ার জন্য একটা বাফার টাইম দিতে হবে। একটা বাফার টাইমের পরে যে পরবর্তী প্রকল্পে আসতে হবে, যে এই প্রকল্পের এই অগ্রগতি এতটুকু হলো, এত পার্সেন্ট, সব পুরোটা তো 100% সম্ভব না, এতখানি অগ্রগতি হয়েছে, তার মানে উই আর ইন এ পজিটিভ ওয়ে, আমরা একটা সঠিক পথে যাচ্ছি। সেটি ধরে আমরা অথবা এটা ভুল হচ্ছে, পরিবর্তন আনো, হতেই পারে। কিন্তু এই যে জিনিসগুলো, এগুলো আমরা সারা দেশব্যাপী অনেকগুলো প্রকল্প করে ফেললাম, আমরা অসংখ্য মডেল মসজিদ করে ফেললাম, মানে একটা দিয়ে কাজ হচ্ছে কিনা আগে দেখি, তারপরে পরের গুলো করি। আমাদের সেই জায়গাগুলোতে অসম্ভব গ্যাপ, সিদ্ধান্ত নেওয়ার পরে পুরো একবারে নিতে হবে। উন্নয়ন হচ্ছে, আমি মামুন ভাইয়ের সাথে একমত, মামুন ভাই উন্নত হচ্ছে, ডেফিনেটলি দৃশ্যমান, কিন্তু আমার কাছে এটা ভয়ও লাগে। ভয় লাগে কি, প্রচন্ড জঙ্গলে তৈরি হচ্ছে, মানে স্ক্যাটার্ড একটা, কারোর সাথে কারো কোনো সমন্বয় নাই, কোনো ডিপার্টমেন্টের সাথে কোনো ডিপার্টমেন্ট। আপনি মানে আমি একটা গল্প করি, আমি একটা প্ল্যান সাবমিট করব গাজীপুরের একটা মানে এরিয়ার, আপনার একটা ফ্যাক্টরি এরিয়ার, ওখানে আমি তাদের এই সিটি কর্পোরেশনে দিব না রাজুকে দিব, না সিটি কর্পোরেশনের লোকজন বলতে পারে না রাজুকের লোকজন বলতে পারে, দায়িত্বটি কার সে নিজেই জানে না। স্টিল ওখানে ওনার তো প্রোডাকশন উনি বন্ধ করবেন, উনি ব্যবসায়ী মানুষ, উনি আর্কিটেক্টের কাছে কেন দাঁড়ে ঘুরবেন, দাঁড়ে। বিষয়টা হচ্ছে কি, লাস্ট 2 ইয়ার্স উনি মানে কোনোভাবেই সমাধান করতে পারছেন না, অনুমোদন কে দিবে সেটাই পাচ্ছেন না, অনুমোদনটা কে দিবে।
তার মানে এই জায়গাগুলো যে আমাদের চাকরি সমন্বয় করছে, আনতে যে হবে। জি। ওখানে আমার যে জবটা, আমি জি। সিটি কর্পোরেশন আছে, আমি জানবো যে আমার কি কি জব, আমি রাজুকে আছি জানি, আমাকে জানতে বা হবে একজন যে আমার আরেকজন উপরে এরিয়াটা। চাপিয়ে দিব কেন আমি? হ্যাঁ, এই যে জায়গাগুলো, জানার জায়গাগুলো যেমন সাংঘাতিক অভাব, আবার হচ্ছে যে আমার ওই আমি যেটা বললাম যে অপশন আপনাকে কাট করতে হবে, একদম কমপ্লিটলি কাট করতে হবে, আপনাকে বাধ্য করতে হবে, আগে ফ্যাসিলিটিস দিতে হবে, তাকে মোটিভেটেড করতে হবে, সাইকোলজিক্যালি তাকে অনেক বেশি মোটিভেশন পর্যায়ে নিয়ে আনতে হবে, তারপরে তাকে ডেফিনেটলি ওখানে নিতে হবে। জি, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। অবশ্যই মানুষের একটি স্বপ্ন নিয়ে আজকে আমরা কথা বলছিলাম। মানুষের মৌলিক যে 5টি অধিকার আছে, বাসস্থান বা নিরাপদ বাসস্থান যাই বলি না কেন, সেটি মানুষের স্বপ্নই থেকে যাক, আমরা সেটি চাই না। প্রত্যেকের স্বপ্ন যেন পূরণ হয়, সরকার, জনগণ, দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলে মিলেই যেন আমরা সেটি করতে পারি। আমরা স্বাধীনতার 50 বছরে একেবারে কম সময় না, অনেকটা সময় পেরিয়ে এসেছি, অনেক খাতে আমাদের অগ্রগতি আছে। অবশ্যই নিরাপদ আবাসনের জায়গাটিও আমরা নিশ্চিত করতে পারবো, সকলে মিলেই সেদিকে আমরা এগোবো, সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, ধন্যবাদ শাইখা শান্তা, ধন্যবাদ শেখ মামুনুর রশিদ, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, একুশে রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি।